প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টিভির ফেসবুক পেজ এবং ইউটিউবেও অনুষ্ঠানটি দেখবার আয়োজন রয়েছে। প্রতিদিনের মতো আজও কথা হবে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নির্ধারিত একটি বিষয়ে। আজকের আলোচনার শিরোনাম, অন্তর্বর্তী সরকারকে সাহায্যের হাত বাড়িয়েছে আমেরিকা। কথা বলবার জন্যে যে দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমেই আছেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শামসুল মোমিন চৌধুরী বীর বিক্রম। এরপরে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহাব এনাম খান। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই দুই অতিথির সঙ্গে আমাদের আলোচনা হবে, তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। জাতি পুনর্গঠনে আমেরিকার সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূস। বাংলাদেশকে $20 কোটি অনুদান দেবে ওয়াশিংটন। নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক দলের সংস্কার এবং গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে মত দিয়েছেন কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক। জুলাই আগস্ট আন্দোলন নিয়ে বিভেদ তৈরির চেষ্টা দেখছে বিএনপি। সেখানে বিএনপির অবদান খাটো করার সুযোগ নেই বলেছেন মির্জা ফখরুল। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দেবার পক্ষে ছাত্র সমন্বয়করা। তরুণদের নিয়ে রাজনৈতিক দল গঠন অপরিহার্য বলেছেন টিআইবির ইফতেখারুজ্জামান। এবং ডক্টর ইউনূস ও খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে চট্টগ্রামের শেখ হাসিনার বিরুদ্ধে একটি মামলা। ঢাকায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়ও নতুন অভিযোগ। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথির সঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফর করলেন বাংলাদেশে এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং দুজন উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত এই সফর, বৈঠক এবং একে ঘিরে অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে আজকে আপনাদের সঙ্গে। প্রথমেই যাচ্ছি শামসুল মোমিন চৌধুরী, আপনার কাছে। এই যে সফর, এই সফরে আমরা দেখলাম নানা বিষয়ে কথা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে নতুন বাস্তবতায় নতুন সরকারের সঙ্গে, এবং আরও কিছু বিষয়ে আগামীতে কাজ করবার আভাস পাওয়া গেছে। আপনার কাছ থেকে প্রথমেই যে কথাটি একটু শুনতে চাইছি বা জানতে চাইছি সেটি হচ্ছে যে এই সফর এবং বৈঠক এবং অন্যান্য সব বিষয়, এর ভিতরে বিশেষ কোনো বার্তা আপনি পেয়েছেন কিনা বা আপনি দেখছেন কিনা, যদি থাকে সে জায়গাটি। ধন্যবাদ আপনাকে। সবচাইতে প্রথম যে বার্তাটা আমি যেটা মনে করি এই সফরের মাধ্যমে যেটা আসলো, যে এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার বা সরকার পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে অগাস্ট মাসে এই প্রথম কোনো বিদেশি এই পর্যায়ে একটা প্রতিনিধি দল বাংলাদেশে সফর করেছে, এবং তাও যুক্তরাষ্ট্র থেকে। এবং এই দলের নেতৃত্ব দিচ্ছেন মূলত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট ডোনাল্ড লু, মানে উনি মূল ভূমিকা পালন করছেন। এটাই যে প্রতীকী একটা দিক, এটা আমাদের প্রথমেই বিবেচনায় আসা উচিত, যে এই প্রতীকী এই বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র কি কোনো বার্তা পাঠালো নাকি কোনো বার্তা নিতে আসলো, সেটা বিষয়টা আমরা এখনও পরিষ্কার হতে পারছি না। কারণ ডোনাল্ড লুর যেসব বৈঠক হয়েছে আজকে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে, তারপরে আমরা কোনো পক্ষেতে কোনো বিবৃতি এখন আমরা পাইনি। যে না আপনারা গণমাধ্যমে পেয়েছেন কিনা জানি না। যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে অর্থ উপদেষ্টার সাথে কথাবার্তা হয়েছে এবং ইউএসএআইডির সেসব কথাবার্তা হয়েছে যে বাণিজ্যের ক্ষেত্রে, এবং যুক্তরাষ্ট্র কিছু আর্থিক সাহায্য দিবে, $400 মিলিয়ন না $200 মিলিয়ন বোধহয় বাজেট ম্যানেজমেন্টের জন্য। এইটা একটা আমাদের তো ফরেন এক্সচেঞ্জের ঘাটতি আমরা দেখতেই পাচ্ছি, মনে হচ্ছে এবং আগামীতে হবে। এর বাইরে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে এখানে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা নিঃসন্দেহে হয়েছে। কি হয়েছে, কতটুকু হয়েছে, এর মানে পরিধি কী ছিল, সে ব্যাপারে আমরা কিন্তু এখনও কিছুই জানি না।
এখানে হয়তো ভূ রাজনীতির কথাও এসছে, কারণ এখন তো দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে বা তার চাইতেও বেশি গুরুত্ব পাচ্ছে এখন ভূ রাজনীতি। আরেকটা জিনিস হচ্ছে যে ডোনাল্ড লু বাংলাদেশে আসলেন গতকাল, তার আগে তিনি 3 দিন বা 4 দিন দিল্লিতে ছিলেন। যদিও দিল্লিটা তাদের ওই যে পিরিয়ডিক্যাল যে মিটিং হয় 2+2 তারা বলে থাকে, সেটা শেষ করে উনি এখানে এসেছেন। আমি মনে করি না দিল্লিতে থাকাকালীন মার্কিন এই প্রতিনিধি দল এবং ডোনাল্ড লু বিশেষ করে এবং তার ভারতের প্রতিপক্ষ তার সাথে শুধু তারা দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলাপ আলোচনা করেছে, এটা আমি বিশ্বাস করি না। এটা বলা বাহুল্য যে বাংলাদেশের প্রসঙ্গটা এখানে অনেক গুরুত্ব পেয়েছে সেই আলাপ আলোচনায়। কী আলাপ আলোচনা হয়েছে আমরা কিছুই জানি না, এই পর্যন্ত কিছু জানি না। এটা আনুমানিক, অনেকে অনেক কিছু বলতে পারবেন, যারা আরো বেশি বিশ্লেষণ করেন তারা হয়তো বলতে খোঁজ সময়ের সাথে সাথে হয়তো আন্তর্জাতিক গণমাধ্যমে সেরকম কিছু আমরা দেখছি না। এটা অনেক কূটনীতিতে একটা জিনিস যে জিনিস দেখা যায় না হয়তো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা হয়ে থাকতে পারে। তো এখন যেটা যুক্তরাষ্ট্র মানে সার্বিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে এই সরকার পরিবর্তনের পরে যুক্তরাষ্ট্র মনে হয় যেন একটু স্বস্তি পাচ্ছে, এটা একটা সাধারণভাবে ধারণা করা হচ্ছে। তো সেটার প্রতিফলন হতে পারে যে 1 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, কারণ যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্টের নীতি নির্ধারকদের মধ্যে মানে প্রশাসনিক নীতি নির্ধারকদের মধ্যে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেটের ভূমিকাটা মুখ্য। আমি সেখানে রাষ্ট্রদূত ছিলাম, যেমন দেখা যেত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট পর্যায়ে অনেক বিষয়, বেশিরভাগ বিষয় কিন্তু ওইখানেই এটার মানে সমাধান বা ওইখানেই আলাপ আলোচনা শেষ হয়ে যেত, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরও উপরে যেতে হতো। তো এই সফরের মধ্য দিয়ে উনি আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার কি করবে এবং তারা যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে সব জায়গায়, তারা এটাও বোধ আশ্বস্ত করেছে তারা সেই ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কোনটার ক্ষেত্রে তারা সহযোগিতার আগ্রহ দেখিয়েছে এবং বিশেষ করে যেটা বোঝা গেল তারা হচ্ছে এখানে আর্থিক এবং প্রযুক্তিগত সহযোগিতা দিতে প্রস্তুত আছে। এটা কোন ক্ষেত্রে দিবে সেটা বোধ তারা এখনো পরিষ্কার করেনি। সংস্কার প্রক্রিয়া সম্পর্কে তারা সংস্কার করতে অনেক জিনিস আছে, 6টা কমিশন করা হয়েছে, যে সেটা কমিশনে কোন জায়গায় যুক্তরাষ্ট্র সেখানে সে ধরনের সাহায্য করবে কি করবে না সেই সব বিষয় কিন্তু এখনো পরিষ্কার না। এখন আমরা হয়তো আরও সময় গেলে আরও বেশি বোঝা যাবে, তবে এই সফরটাকে কোনো অবস্থাতে ছোট করে দেখার কোনো যুক্তি আমি দেখি না। এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ ডোনাল্ড ট্রাম্প আজকে চলেই গেছেন ওনার সফর শেষ করে, নাকি আগামীকাল যাবেন ঠিক নিশ্চিত না। ডোনাল্ড লু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট, উনি পলিটিক্যাল বিষয়ে আলাপ আলোচনা করার জন্যই আসছেন, উনি শুধু ওই আর্থিক এবং বাণিজ্যিক বিষয় ওটা তো অন্য লোক, ওনার ইউএসএআইডি লোক ছিল আর অন্যরা ছিল, ওরা হয়তো আলাপ আলোচনা করবে, কিন্তু মূল কাভারটা তো হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। স্টেট ডিপার্টমেন্ট মানে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক অথবা ভূ রাজনীতি নিয়ে উনি কি আলাপ আলোচনা করতে আসছেন এখানে। কারণ ভূ রাজনীতি তো বললাম যে কথাটা, যে এখানে কিন্তু সব আলোচনার সাথেই ভূ রাজনীতি এসে যায়। গোটা বিশ্বজুড়েই ভূ রাজনীতি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যে উনি দিল্লি থেকে আসছেন এবং এই অঞ্চলে ভূ রাজনীতি দিল্লি এবং যুক্তরাষ্ট্র কিন্তু একই অবস্থানে আছে। ইন্ডো প্যাসিফিক বিষয়টা নিয়ে দিল্লি, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া তারা একই অবস্থানে আছে। তো সেখানে উনি কি পরামর্শ করেছেন দিল্লিতে সেটা আমরা জানি না, সেটা হয়তো আরও সময় গেলে আমরা আরও পরিষ্কার হতে পারবো। ধন্যবাদ আপনাকে। আলোচনা চলবে আপনার সঙ্গে, আবারও আসবো। যাচ্ছি আমাদের আরও একজন অতিথি শাহাব আলম খান আপনার কাছে। বৈঠকের কিংবা সফরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনার চোখে কি ধরা পড়লো সেটা একটু এবার শুনবো। ধন্যবাদ। আমি একটু স্যারের কাছ থেকে কিউটা নিই। স্যার যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে দিল্লিতে ডোনাল্ডুর সফরটার মধ্যে বাংলাদেশ ফিচার হয়েছে কিনা। আমি জাস্ট স্যার দেখছিলাম যে ইকোনমিক টাইমস তারা বলেছে যে বাংলাদেশ এজেন্ডাতে একটা গুরুত্বপূর্ণ অংশ। তার মানে হলো ওখানে আপনার যে 2+2 ইন্টারসেশনাল মিটিং হয়েছে, সেইখানে রিজিওনাল সিকিউরিটি এসছে এবং স্বাভাবিকভাবে ইন্দো প্যাসিফিকে ভারতের যে ভূমিকাটা সেইটাকে যদি এখন টানা হয়, খুব স্বাভাবিকভাবে বাংলাদেশ চলে আসবে। এবং সেই সাথে গত নভেম্বর ডিসেম্বর মাসে
ভারত বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস নিয়ে যেভাবে ওয়াশিংটনে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল, সেই প্রেক্ষিতে বোঝা যাচ্ছে যে ওখানে একটা বড় রকম আলোচনা, কিন্তু সেই আলোচনার রিফ্লেকশন কিন্তু ডক্টর ইউনূসের সাথে মিটিংয়ের মধ্যে আসেনি। সুতরাং ভারত সংক্রান্ত খুব বেশি রেফারেন্স আমরা অন্ততপক্ষে কোথাও শুনতে পাইনি। তার মানে হলো যে এটা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড লু ভারতে যেটা শুনেছেন সেটা হয়তো তিনি ওয়াশিংটনে আলোচনা করবেন, কিন্তু ঢাকায় আলোচনা করবেন না। এবং ঢাকার ক্ষেত্রে যে কারণে তার যে আলোচনার ক্ষেত্রগুলি ছিল সেইগুলি আসলে কন্টিনিউয়েশন। যেমন আপনার একটা বড় ইস্যু এখানে এসছে যে ইনক্লুসিভ ইকোনমির কথা। এখন ইনক্লুসিভ ইকোনমি একটা বড় বিস্তৃত একটা বিষয় আছে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আমরা সামনের দিনগুলিতে দেখব যে লেবার রিফর্ম নিয়ে কি হচ্ছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি এনফোর্সমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইনভেস্টমেন্ট ক্লাইমেটের ক্ষেত্রে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ইস্যু ছিল যে ধরেন এখানে যদি তারা ইনভেস্ট করতে আসেন, অ্যাকাউন্টেবিলিটির একটা প্রবলেম থাকে, ট্রান্সপারেন্সির একটা প্রবলেম থাকে, তাদের একটা বড় কনসার্ন থাকে ইনভেস্টরদের যে জুডিশিয়ারি কতটুকু ফাংশনাল এবং জুডিশিয়ারির উপরে তাদের আস্থার জায়গাটা কতটুকু, সেটা একটা বিষয় ছিল। ডিজিটাল ট্রেডের ক্ষেত্রেও তারা এটা মনে করতেন যে ডিজিটাল ফাইন্যান্সিং বা ডিজিটাল ফাইন্যান্সিয়াল কমিউনিকেশন কানেক্টিভিটির ক্ষেত্রে কতটুকু আস্থার জায়গা আছে। তো এই প্রত্যেকটা জায়গায়, কারণ ডেটা প্রোটেকশন অ্যাক্ট নিয়েও এবার কথা হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে যদি আপনি দেখেন যে ইনভেস্টমেন্ট বা ইকোনমি, ইনক্লুসিভ ইকোনমি যদি তাদেরকে তৈরি করতে হয়, সেই জায়গাতে আসলে অনেক জায়গাতে তাদেরকে বিস্তার করতে হবে। শুধুমাত্র যে লেবারটা না, ইন্টেলেকচুয়াল তা না, তারা এখন ল এনফোর্সমেন্টের জায়গাটাও দেখবে। সেই জায়গাতে আপনার অ্যান্টি কারাপশন রেজিমের ক্ষেত্রে তারা নিশ্চিতভাবে জোর দিবে। এই কারণে জোরটা দিবে যে তাদের একটা বড় আস্থার অভাবটাই হলো যে যেহেতু ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সিটা নাই এবং আপনার করাপশনের র্যাম্পেন্ট একটা অবস্থা ছিল, সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে তারা মনে করতো যে বাংলাদেশ খুব সম্ভবত যে কোয়াজাই অথরিটেরিয়ান বা অথরিটেরিয়ান রেজিমগুলির সাথেই ট্রানজ্যাকশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে ওয়েস্টার্ন দেশগুলির সাথে না। তো সুতরাং এই জায়গাগুলিতে আমার মনে হয় যে খুব বড় রকমের একটা মানে আস্থার জায়গা অন্ততপক্ষে ডক্টর ইউনূস তৈরি করতে পেরেছেন। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই যখন তারা ইনক্লুসিভের কথা বলছেন, তারাও কিন্তু ডক্টর ইউনূসের কাছ থেকে বা ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে তাদের কর্মপন্থাগুলি সম্পর্কেও আলোচনা করেছেন, যে কমিশনসগুলি হয়েছে, রিফর্ম এজেন্ডাগুলি কী হবে ইত্যাদি। সুতরাং এই বিষয়গুলি সামনে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, এটা টাইম ফ্রেমটা কী হবে, কতটুকু সময়ের মধ্যে এটা করা সম্ভব, সেগুলি নিয়ে হয়তো ভবিষ্যতের সভা আলোচনাগুলি হবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো এই ইয়েতে আপনার ডিসকাশনে যে বাজেটারি সহায়তার জায়গাটা। অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যে $20 কোটি বা এই ধরনের যে অনুদান, কেউ বলছেন অনুদান, কেউ বলছেন এটা মানে সফট গ্রান্ট বা কিছু একটা, এই ধরনের যে ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্টগুলি আসছে, সেটা শুধু যে ইউএসএআইডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা একটা স্নোবল এফেক্ট আছে। এই স্নোবল এফেক্টের ক্ষেত্রে আমরা IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সেই সব জায়গাতেও হয়তো বাংলাদেশ সরকারের একটা মানে স্বস্তির জায়গা আসবে। এছাড়াও তো নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনূস জাতিসংঘে, সুতরাং সেই জায়গাতেও আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং তার যে মিত্র রাষ্ট্রগুলি আছে তার সাথেও মনে হয় যে কি ডিসকাশন হবে সেটার একটা গতি প্রকৃতি এখান থেকে দেখা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যখন বৈঠক হয় প্রতিনিধি দলের মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে তিনি এই 1 মাসের ভেতরে উনার সরকার কতগুলো কাজ করতে পেরেছেন, কোন কোন জায়গাগুলো তো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়গুলো তারা জানিয়েছেন। এবং সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে সংস্কার প্রক্রিয়াতে আমরা যদ্দূর জানতে পেরেছি যে হ্যাঁ, তারা এক ধরনের সম্মতি বা হ্যাঁ বাচক একটি মত রেখেছেন, তারা এই প্রক্রিয়াটির সঙ্গে থাকবার আগ্রহ দেখিয়েছেন। তো সেই জায়গা থেকে সংস্কার প্রক্রিয়ায় মানে আপনার কি মনে হয় ঠিক কোন কোন জায়গাতে আমরা যুক্তরাষ্ট্রের একদম মানে যেটাকে আমরা বলি যে ইমিডিয়েট একটা ইন্টিমেসি আমরা দেখতে পারি বলে আপনার মনে হয়, আদৌ আছে কি না এরকম? প্রথমে হলো ওটা ইকোনমি, আচ্ছা, মানে অর্থাৎ অর্থনীতিগতভাবে। কারণ আপনি যদি দেখেন
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইল্যাটারাল ট্রেড, বাংলাদেশ কিন্তু এখানে বেনিফিশিয়ারি এক হিসেবে, এই কারণে বেনিফিশিয়ারি যে ট্রেড ডেফিসিটটা বাংলাদেশের অনুকূলে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার 2022-23-এর ডেটা যদি আপনি নেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে বাংলাদেশে জিনিসপত্র আসে সেটাকে কিন্তু 24% ডিক্লাইন করেছে। তার মানে আপনার এই কিন্তু গত 10 বছরের হিসাব নিলে আবার 218% জাম্প করেছে, কিন্তু 218% জাম্প করার পরেও এটা $2.3 বিলিয়ন। আবার বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট হয় $8.3 বিলিয়ন, সেটাও 2022-তে ডিক্লাইন করেছে অলমোস্ট 25.7%। আবার যদি গ্রোথ ধরা হয় 10 বছরে সেটা হলো 55%। তার মানে আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের যে একটা বড় পোটেনশিয়াল আছে, এই পোটেনশিয়ালটাকে মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে ম্যাটেরিয়ালাইজ করতে, বাংলাদেশও চাইবে। সুতরাং সেই জায়গাতে গিয়ে আমার মনে হয় একটা ইমিডিয়েট ইন্টারেস্ট আছে। সেকেন্ড ইমিডিয়েট ইন্টারেস্ট আমাদেরকে এটা মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কনসিস্টেন্টলি 3টা বিষয়ের উপরে জোর দিয়ে এসছে: ডেমোক্রেসি অর্থাৎ ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্নেন্স। এই 3টার ক্ষেত্রে আমার মনে হয় যে পলিটিক্যাল প্রসেসটা ভবিষ্যতে কি হবে সেটারও একটা দিক নির্দেশনার সময় কিন্তু চলে আসবে খুব শীঘ্রই। সুতরাং এই পলিটিক্যাল প্রসেসটা কি হবে, ইলেকশনটা কবে হবে, ইলেকশনের আগের রিফর্মগুলি কি হবে। এখন মুশকিলটা হচ্ছে যদি আপনি নেশন ওয়াইড রিফর্মের দিকে যান, সেটাকে রেকটিফাই করে সামনে আগাতে যে পরিমাণ সময় লাগবে, সেই পরিমাণের সময়ের জন্য কি পলিটিক্যাল পার্টিগুলি অপেক্ষা করবে কিনা। সুতরাং সেইগুলিও মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিডিয়েট ভিসিনিটির মধ্যে হয়তো আজকের মিটিংয়ে আসেনি, কিন্তু ইমিডিয়েট হয়তো 6 মাস 1 বছরের মধ্যে চলে আসবে। ধন্যবাদ আপনাকে। একই বিষয়ে যদি শামসুর রহমান চৌধুরী আপনার কিছু বলার থাকে সেটা একটু শুনতে চাইছি, যে প্রসঙ্গে আপনাদের আলোচনা দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র কয়েকটা বিষয় তো অনেকদিন ধরে জোর তারা চাপ দিয়ে আসছে বাংলাদেশকে, বিশেষ করে সুশাসনের ক্ষেত্রে। তারা র্যাবের উপরে নিষেধাজ্ঞা, তাদের ভিসা নীতি, এসব আমরা দেখছি, তাই না? তো তাদের এইসব বিষয় নিয়ে তাদের একটা অসন্তুষ্টি ছিল, এবং সে কারণে তারা এই যে সংস্কারের বিষয়গুলো যেগুলো আসছে সেখানে তারা ওই মানে সহযোগিতার হাত তারা বাড়িয়ে দিয়েছে। এই কারণেই যে আমাদের তো এইসব বিষয় নিয়ে আমাদের একটা মানে উদ্বেগ, উৎকণ্ঠা বা অসন্তুষ্টি ছিল। সেখানে তারা কি ভূমিকা রাখবে তারা, সেটা বোধহয় এই সফরে পুরোপুরি বিস্তারিত হয়তো আলাপ আলোচনা না হয়েও থাকে। সময়টা আসলে অত ছিল না, কিন্তু নিশ্চয়ই এটা ইঙ্গিত তারা যদি দিয়েও থাকে, এর মানে আগামী, যেটা সাবেনা বললেন, যে আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যেই দেখবেন যুক্তরাষ্ট্র ভূমিকাটা আরও বেশি সোচ্চার হচ্ছে, আরও বেশি সামনে আসছে। তবে বাস্তবতা হলো এটা যে এখন একটা আমরা ভিন্ন বিশ্বে বাস করি, এখন তো নতুন প্রজন্মের বিশ্বে বাস করি, তাই না? জেন বলে বোধহয়। তো এরা মানে সব কথা শেষে তো জনগণ কীভাবে কী নিচ্ছে, কোনটা কী নিচ্ছে। আপনি দেখবেন 5ই সেপ্টেম্বরে যখন ছাত্র জনতা যে বিশাল সমাবেশগুলো করলো, এখানে বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা ছিল। এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের অনেকের নজর এড়িয়ে গেছে, যে ফিলিস্তিনের পতাকা সেটাকে কেন। এবং ফিলিস্তিনের বিষয়টা যখন আসে তখন সরাসরি যুক্তরাষ্ট্রের প্রতি লোকে আঙুল দেখায়। যুক্তরাষ্ট্রের কারণেই ফিলিস্তিনের আজকে এই অন্যায়, এই যে তাদের যে নতুন প্রজন্ম কোনটাকে কিভাবে দেখবে সেটাও কিন্তু সকলে মাথায় রাখে। কারণ এই যে গণ অভ্যুত্থান বলেন বা বৈপ্লবিক গণ অভ্যুত্থান আমি যেটা বলে থাকি, সেটার পিছনে মূল শক্তি কিন্তু নতুন প্রজন্ম। এরাই কিন্তু প্রথমবার ভোটার, ভোট থেকে বঞ্চিত হয়েছে। তাদের কিন্তু মূল বিষয়টা হচ্ছে গণতন্ত্র, আমাদের ভবিষ্যৎ, আমরা কোথায় যাব। এই গত নির্বাচনের সময় আমি যখন নির্বাচন করছিলাম সিলেটে, তখন দেখছিলাম যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিজ্ঞেস করছে, ঠিক আছে আমরা ভোট দিতে চাই, আমার ভবিষ্যৎ কী? আমাকে ঘুষ দিয়ে কি চাকরি পেতে হবে? আমাকে কি ঘুষ দিয়ে, বিশাল অংশের ঘুষ দিয়ে কি আমার ব্যবসা করতে হবে? আমি মনে করি ইনক্লুসিভ ইকোনমি তারা যেটা বলছে, এটা কিন্তু অনেক ধরনের এটা অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়, আন্তর্জাতিকভাবে এবং দেশের ভিতরে। এই দুইটা বিষয়, আন্তর্জাতিকভাবে কীভাবে ইনক্লুসিভ ইকোনমি করবেন, এবং দেশের ভিতরে আপনি সকলকে নিয়ে কিভাবে একটা অর্থনীতি করবেন। এই যে মানে দুর্নীতি বললে তো কম বলা হবে, যে মানে অরাজকতা চরম পর্যায়ে চলে গেছিল। ব্যাংকের ঋণে কথা বলেন,
কেউ খাবে মানে এমনভাবে এমন পরে চলে গেছে। সেদিন গভর্নর, বাংলাদেশ ব্যাংক গভর্নর নিজেই বলেছেন কম হলেও 7 থেকে 10টা ব্যাংক একদম ঝুঁকিপূর্ণ হয়ে আছে। তো এইসব ঝুঁকিপূর্ণ যখন ব্যাংকিং সেক্টরে এত দুর্বলতা থাকে, যখন আপনার দুর্নীতি এত গভীরভাবে সমাজে ছড়িয়ে যায়, তখন কিন্তু ইকোনমি ইনক্লুসিভ থাকে না। ওই একটি গোষ্ঠী শুধু লাভবান হয়, এবং সেটা আমরা এখন দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় ইনক্লুসিভ ইকোনমিটাকে তারা সেটা মনে করেছেন যে কেউ যেন বঞ্চিত না হয়। এখন একটা কথা হয়তো অনেকে বলবেন যে 2 মাস পরে তো যুক্তরাষ্ট্রের নিজের নির্বাচন, ওখানে যদি সরকার পরিবর্তন ঘটে তাহলে যুক্তরাষ্ট্রের নীতি কি বাংলাদেশের প্রতি কি কোনো ভিন্নতা আমরা দেখব কিনা সেটা আমি জানি না। কারণ মনে হয় না যে বাংলাদেশকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সরকার প্রধানের কোনো কিছু একটা হবে। তবে এটা এই যে গণতন্ত্র, জবাবদিহিতা, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওই ধরনের দেশগুলোতে বড় ধরনের পরিবর্তন পররাষ্ট্রনীতি না, কিন্তু ধরেন ডেমোক্রেটসদের কিন্তু এখন বিশেষ করে বাইডেনের আমলে এই গণতন্ত্র, জবাবদিহিতা অন্যান্য দেশের ক্ষেত্রে, ইসরায়েল ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু বড় একটা বিশালভাবে তারা এটা সোচ্চার, এই বিষয়ে তারা খুবই সরব ছিল। তো সেই কারণে এখন ডোনাল্ড লুর সফরটা এই নির্বাচনের আগে করে তারা একটা কি বলবো, একটা দিক নির্দেশনা তারা হয়তো দিতে চাচ্ছে বা তারা দিক নির্দেশনা দেখতে চাচ্ছে। তো সেটা প্রফেসর ইউনুসের সঙ্গে তাদের সম্পর্ক খুবই ভালো, এবং এটা তো সকলেই জানে। তো সেখানে তারা আশা করবে যে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হলেও এটা একটা দিক নির্দেশনা দিবে আগামী বাংলাদেশ কি হবে, এবং সেখানে হয়তো যুক্তরাষ্ট্র কী ধরনের ভূমিকা রাখতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে আমার মনে হয় না এত তড়িগড়ি করে জিএসপি থাকলেও বা কি না থাকলেও বা কি সেটা খুব আসে যায় না। কারণ জিএসপি থাকা সত্ত্বেও আমাদের যুক্তরাষ্ট্র সবচেয়ে বিশাল বাজার, কিন্তু রপ্তানির বিশাল বাজার যুক্তরাষ্ট্র, আমরা সেখানে কোনো শুল্কমুক্ত সুবিধা পাই না, তাছাড়াও কিন্তু আমাদের বিশাল বাজার। তো সেই সব ক্ষেত্রে সেই বাজারটা অব্যাহতই থাকবে। তবে আরেকটা যেটা বিষয় ইনক্লুসিভ ইকোনমি আমি যেটা মনে করি যে শ্রম অধিকার বিষয়টা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র চাপ দিবেই না। এই যে দিনটা আমরা পেরিয়ে এলাম, সেদিনের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের পক্ষ থেকে এই বিষয়ে কথা বলা হয়েছে। হ্যাঁ, কারণ এফএলসিআইও একটা বিরাট লবি আমেরিকাতে। এই আলোচনা এটাকে খুব গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করা হয়েছে এটা অব্যাহত থাকবে, এই ধারাবাহিকতা থাকবে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর ফিরবো আবার আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। শাহাব আলম খান, এবার ফিরছি আপনার কাছে। এই প্রতিনিধি দলটি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে অর্থনৈতিক সম্পর্কর যে পরিধি আছে সেটি বাড়ানোর ব্যাপারে তো কথা হয়েছে, পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সহায়তা দেওয়া, এই জায়গাগুলো নিয়ে কথা হয়েছে। তো এই প্রসঙ্গে আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। না, খুবই গুরুত্বপূর্ণ, কারণ কয়েকটা বিষয় আছে। যেমন বাংলাদেশের ক্ষেত্রে ক্লাইমেট চেঞ্জ একটা বড় ইস্যু। এটা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বহু যুগ ধরেই এই বিষয়ে কাজ করে আসছে, এবং আমার মনে হয় যে এখন নতুন পররাষ্ট্র উপদেষ্টা তিনিও এই বিষয়গুলি নিয়ে অতীতে নিশ্চয়ই ডিল করেছেন। এখন যে বিষয়গুলি আমাদেরকে একটু বোঝা দরকার, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে যে ইস্যুগুলি, ক্লাইমেট চেঞ্জ বলেন, হিউম্যান রাইটস বলেন, যেগুলি আপনি বললেন, এগুলির কন্টিনিউইটিটা, অর্থাৎ কন্টিনিউইটিটা কেন বললাম, যে একটা কোয়েশ্চেন এসেছিল যে যদি কমলা হ্যারিস ফিরে আসেন, বা কমলা হ্যারিস যদি প্রধান হন, রাষ্ট্রপতি হন, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি কন্টিনিউইটি থাকবে, কিন্তু যদি ডোনাল্ড ট্রাম্প হন তাহলে কি কন্টিনিউইটি থাকবে কিনা, এই বিষয়গুলি আমার কাছে মনে হয় কন্টিনিউইটিটা তখনও থাকবে। এবং এই কন্টিনিউইটিটা এই কারণে থাকবে যে একটা মজার বিষয়, যে বাইডেন প্রশাসনের ক্ষেত্রে আমরা এত কিছু শুনছি, এত বিচিত্র রকমের সমস্যা তৈরি হচ্ছে। এই যে র্যাবের স্যাংশনের প্রসেসটা তো ট্রাম্পের সময় থেকেই তৈরি হচ্ছিল। তো সুতরাং এই জায়গাগুলিতে দেখা যাচ্ছে যে
হয়তো প্রায়োগিক ক্ষেত্রে আমরা কিছু পরিবর্ধন দেখতে পারি, কিন্তু নীতিগতভাবে তারা সবাই সবসময় এক থাকবে। যে কারণে পররাষ্ট্র উপদেষ্টার সাথে তার ডিসকাশনের মূল সারমর্মটাই থাকে যে কম্প্রিহেন্সিভ রিলেশনশিপটা যেটা আগে ছিল এখনো আছে, ভবিষ্যতেই এটা থাকবে। এখন ভবিষ্যতের ক্ষেত্রে বাংলাদেশ এটাকে কি করে এগিয়ে নিয়ে যাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তো টেকনিক্যাল সাপোর্ট আপনাকে দিবে, হিউম্যান রিসোর্সেস সাপোর্ট দিবে, বা যে ধরনের সাপোর্ট বা সহায়তার কথা বলা হচ্ছে সেগুলি প্রত্যেকটাই দিবে। সেই ক্ষেত্রে আমরা এটা বাস্তবায়নটা কত তাড়াতাড়ি করতে পারবো। এখন এইটা কি শুধুমাত্র যে বর্তমান ইন্টারিম সরকারই করে যাবেন, না ভবিষ্যতে যারা আসবেন তারাও করবেন, এবং তাদের সাথে এই ট্রানজিশনের জায়গাটাও কি হবে? আমার মনে হয় এই আলোচনাগুলিতে এই মুহূর্তে হয়তো এতটা গভীরে যাচ্ছে না, ভবিষ্যতে যাচ্ছে না, কিন্তু প্রেক্ষিতটা এটা তো সত্যি যে ইন্টারিম গভর্নমেন্টের টাইম ফ্রেমটা তো এখনো ফাইনাল হয়নি, এবং এইটা যখন টাইম ফ্রেমটা আজ হোক কাল হোক তো এটা করতে হবে। এখন যখন এটা করতে যাবে আমার মনে হয় যে এই ডিসকাশনগুলি আরো বেশি মানে কনসলিডেটেড, আরো বেশি ক্রিস্টালাইজড হয়ে যাবে। আচ্ছা, শামসুল মোমিন চৌধুরী, আপনার কাছ থেকে যেটি জানতে চাইছি এখন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে যখন এই প্রতিনিধি দলের বৈঠক হয় তখন কিন্তু রোহিঙ্গা ইস্যুটিও আলোচনায় এসেছে, এবং আমরা দেখেছি যে এই ইস্যুতে বারংবার বিভিন্ন দেশের সঙ্গে কথা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গেও কথা হয়েছে, এবং এই প্রত্যাবাসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটা বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণাও করা হয়। যাচ্ছি আপনার কাছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টা নিয়ে যখন আলোচনা করে, আমি মনে করি তারা শুধু রোহিঙ্গা কেন্দ্রিক আলোচনাটা নয়, মূলত মিয়ানমার কেন্দ্রিক। তারা মনে করে যে মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতির সাথে রোহিঙ্গা প্রত্যাবাসন একটা সম্পর্ক রয়েছে, যোগসূত্র রয়েছে। যে মিয়ানমারের আভ্যন্তরীণ পরিবর্তন না আসলে, রাজনৈতিক পরিবর্তন না আসলে, গণতন্ত্র মিয়ানমারে ফেরত না আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে না। এটা কিন্তু আসলে অনেকটা বাস্তবও, কিন্তু কথার শক্তি শুধু যুক্তরাষ্ট্র নয়। এই বিষয়টা এখন আসিয়ানের ভিতরে খুব গুরুতরের সাথে আলোচনা হচ্ছে যে মিয়ানমারের আভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ না আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন হবে না, কারণ সেই পরিবেশ মিয়ানমারে থাকবে না যে রোহিঙ্গারা সেখানে গিয়ে স্বস্তিতে নিরাপদে বাস করতে পারবে। এটা শুধু যুক্তরাষ্ট্র নয়, এটা কিন্তু আমি ব্যাংককে শুনে আসছি, সিঙ্গাপুরের একই ভাষায় কথা বলে, মালয়েশিয়াও একই ভাষায় কথা বলছে, এখন ইন্দোনেশিয়াও বলছে। তো এখানে যখন তারা বলে রোহিঙ্গা প্রত্যাবাস, তারা কিন্তু সময়সীমা বেঁধে দিচ্ছে না, প্রক্রিয়াটা কী হবে তারা সেটা বলছে, তারা নিজে জানে না প্রক্রিয়াটা কী। মানে তাদের প্রক্রিয়াটা হলো যে মিয়ানমারের ভেতরে আভ্যন্তরীণ যদি পরিবর্তন করে তাহলে প্রত্যাবাসন সম্ভব হবে। এর আগ পর্যন্ত মিয়ানমারের উপরে যত ধরনের চাপ বা সামরিক জনতার উপরে যত ধরনের চাপ যুক্তরাষ্ট্র দিয়ে যাবে, আরও দিয়ে যাবে, অনেক বেশি দিয়ে যাবে। এখন মিয়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতিটা কি হবে এটা আমরা কেউ জানি না, কবে হবে সেটাও আমরা জানি না। সেটা আমি মনে করি তারা যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের কথা বলা, তবে না হওয়া পর্যন্ত গৃহযুদ্ধের কারণে তো পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে, হয়তো বা এই জটিলতাটা হয়তো সমসাময়িক, এটা হয়তো পরে একটু পরিবর্তন হতে পারে। তবে আর্থিকভাবে কিন্তু যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের অনেক ধরনের সাহায্য সহযোগিতা করেছে, আগামীতে হয়তো আরও করবে। আমার যেটা মনে হয় রোহিঙ্গাটা যতদিন বাংলাদেশে আছে হয়তো যুক্তরাষ্ট্র আরও বেশি হাত বাড়িয়ে দেবে। আমরা কি আগের মতন আর্থিক সহযোগিতাটা পাচ্ছি না? এখন পাচ্ছিলাম না। তো যারা যখন রোহিঙ্গার কথাটা বলেছে ডোনাল্ড লু, এটা মধ্যে পররাষ্ট্র উপদেষ্টার সাথে বলেছে না প্রধান উপদেষ্টার সাথে বলেছে, আমার ঠিক মনে নেই, কথা হয়েছে দু জায়গায় কথা হয়েছে। তাহলে তারা ওই এদেরকে দেখভাল করার বা যদি যেহেতু প্রধান উপদেষ্টার সঙ্গেও হয়েছে, নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা অর্থবহ আলোচনা তো নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, অর্থবহক, এবং অর্থবহকটা আর্থিক বিষয় নিয়ে হয়তো বা আপাতত আর্থিক আমরা তোমাদেরকে সকল ধরনের সহযোগিতা করে যাব, আর আন্তর্জাতিকভাবে মিয়ানমার উপরে যত ধরনের চাপ আমরা সৃষ্টি করব। তবে এই মিয়ানমারে সামরিক জনতা থাকলে হবে না, সেখানে সরকার পরিবর্তন হতে হবে, তাহলে যদি এটা হয় আর কি। ধন্যবাদ আপনার দুজন। আপনি কি এই বিষয়ে কিছু বলতে চাইছেন? আচ্ছা, আমরা একটু বিরতির আর একটা সময় হয়ে গেছে, আবারও ফিরবো আপনাদের কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে আরও একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন।
প্রিয় দর্শক, আপনাদের আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও যাচ্ছি আলোচনায় আজকের আলোচকদের সঙ্গে। শাহবানম খান ফিরছি এবার আপনার কাছে। এবার একটু শুনবো আরেকটি বিষয়ে এই সফরে, এই বৈঠকে আলোচিত, সেটা হচ্ছে বাংলাদেশ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে। এই জায়গাটিতে এবার একটু আলোচনায় যেতে চাই আপনার কাছ থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়। এটা শমশের মাহবুব স্যারও কথাটা বলছিলেন, আমার কাছে মনে হয় এইটা আসলে ডিফাইনিং মোমেন্ট বাংলাদেশের জন্য। যে বাংলাদেশ যদি একটা অংশ ফেরত আনতে পারে, তাহলেও কিন্তু একটা গ্লোবাল মানে মডেল তৈরি করতে পারবে। এইখানে আমাদের কয়েকটা জিনিস মনে রাখা দরকার, যে বাংলাদেশের মানি লন্ডারিং অ্যাক্ট যেটা আছে সেইটাকে যেরকম পরিবর্তন করা, অর্থাৎ এটাকে অ্যামেন্ড করাটা যেমন জরুরি হয়ে গেছে, সেই সাথে কিন্তু ব্যাংকিং খাতটাকে একদম ঢেলে সাজাতে হবে। কারণ আপনার ব্যাংকিং খাত দিয়েই তো এই বিষয়টা হচ্ছে ওভার ইনভয়েসিং, মিস ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং বিভিন্নভাবে এই কাজগুলি করা হচ্ছে। এবং এইটার সাথে কিন্তু আরও দুটো বিষয় এসছে, যে রেভিনিউ খাতকে সংস্কার করা বা আমাদের যে ট্যাক্সেশন স্ট্রাকচারটাকেও সংস্কার করা। কারণ আপনি এই তিনটা কাজ একসাথে না করলে আপনার এই মানে মানি লন্ডারিংয়ের যে বিষয়টা আছে এটাকে অ্যাড্রেস করা সহজ হবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনেকগুলি টেকনোলজি আছে, মানে আপনি যদি ফাইন্যান্সিয়াল টেকনোলজি বলেন, মানে সফটওয়্যার কেন্দ্রিক বা হার্ডওয়্যার কেন্দ্রিক বা ফরেনসিক কেন্দ্রিক, যে কারণে পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগকেও যদি এখানে সম্পৃক্ত করা যায়, FBI বা এই ধরনের ইনস্টিটিউশনসগুলিকে, আমার মনে হয় সেই জায়গাতে বাংলাদেশ পুলিশ না শুধু, এইখানে যে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তাদেরকেও আরও অনেক বেশি অ্যাক্টিভেট করতে হবে। ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে কিন্তু মানে এই বিগত সরকারের আমলেই যথেষ্ট প্রমাণাদি ছিল, কারণ সেটা নিয়ে কিন্তু বিস্তর কথাবার্তা তখন হয়েছিল, যে এই যাদের নাম আছে বা যাদের সংক্রান্ত কাগজপত্র আছে সেটাকে কেন ডিসক্লোজ করা হচ্ছে না। যেহেতু রাজনৈতিক কারণ ছিল, সেই কারণে খুব একটা ডিসক্লোজ করা যায়নি। ফলে আমার কাছে যেটা মনে হয় যে এই সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে হয়তো তারা ওই রিপোর্টগুলিকে উন্মুক্ত করতে পারেন মানুষের জন্য। কারণ সেই ক্ষেত্রে আপনার যে হোয়াইট পেপার তৈরি করার জন্য ইকোনমিতে যে দুর্নীতি বা অর্থনৈতিকভাবে যে দুর্বলতাগুলি প্রকাশ পেয়েছে, যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এমিনেন্ট ইকোনমিস্টরা যেটার সাথে ইনভলভড আছেন, তো এইটারও শ্বেতপত্র তৈরি করছেন। তো এই শ্বেতপত্রটাও কিন্তু একটা বড় মাইলস্টোন হিসেবে কাজ করবে, যে সেখান থেকেও কিন্তু একটা গতি প্রকৃতি আসবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা যদি এখানে যেতে চাই, প্রথম কথা হলো যে আমাদের মানি লন্ডারিং অ্যাক্টটার দিকে নজর দিতে হবে। ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বা ইনস্টিটিউশনাল ক্যাপাসিটির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট সহায়তা করতে পারে, সেটা USAIDর মাধ্যমে হতে পারে, সেটা সিকিউরিটি কোঅপারেশনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন রকমের মাধ্যমে হতে পারে। আমার কাছে আরেকটা যেটা মনে হয় খুব গুরুত্বপূর্ণ হবে, যে যারা বাংলাদেশ থেকে পশ্চিমা দেশগুলিতে টাকা নিয়ে গেছেন, যেমন একটা বড় কথা বলা হয় যে বেগমপাড়া, মানে কানাডা, কিংবা আপনি ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, অনেক ক্ষেত্রেই হয়তো এই পট পরিবর্তনের পরে দেখা গেছে যে ওইসব জায়গা থেকে হয়তো টাকা পয়সা সরেও যেতে পারে। ফলে এই যে ফাইন্যান্সিয়াল ফরেনসিকটা করা, এই ফরেনসিকটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অন্যান্য যে দেশগুলি আছে, এগমন্ট গ্রুপ বলেন বা অন্যান্য যারা আছে, তাদের সাথে মিলে আমাদের মনে হয় একটু করা উচিত। এবং সেইটার জন্য একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি আমার মনে হয় যে সরকারের এই মুহূর্তে অন্ততপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া উচিত। এই বিষয়ে এসব চৌধুরী আপনার কথা শুনবো। এটা তো মানে একটা বিশাল একটা বিষয়, কারণ এখানে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশালভাবে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার যত রেমিটেন্স আসে সেই পরিমাণ হয়তো দেশে মানে অর্থ নিজেরা পাচারও হয়ে যায়। তো এই বিষয়টাকে সরকার কিন্তু, এই অন্তর্বর্তী সরকার কিন্তু একদম জোরালোভাবে এখানে নজর দিতে হবে। তাদের যত আন্তর্জাতিক সহযোগিতা সম্ভব তাদের চাওয়া উচিত, যাতে এটা পয়সা ট্রেস করা যায়। কিছুটা হলো, সব কিছু না হলো, কিছুটাও যদি সিম্বলিক্যালি কিছুটা অর্থ আপনি ফেরত আনতে পারেন, তাহলেও কিন্তু একটা সিগন্যাল মানে পাঠানো হবে যে আমরা এখন প্রস্তুত আছি, আগামীতে এটাকে করতে পারবে না। এইখানে মানে এটা শুধু অর্থনৈতিক ইম্প্যাক্ট নয়, পলিটিক্যাল ইম্প্যাক্টটাও বিশাল দেশের ভিতরে এবং দেশের বাইরে। সেখানে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে, নিশ্চয়ই তারা এগিয়ে আসবে, কারণ অর্থ পাচার নিয়ে তাদের তো একটা বড় বিষয় অনেকদিন ধরে ছিল, মানি লন্ডারিং নিয়ে। এবং সেখানে আমার মনে হয় যে এই
দেবপ্রিয় যে শ্বেতপত্র তৈরি করবেন তার যথেষ্ট দক্ষতা আছে, জ্ঞানী গুণী লোক, উনি পারবেন, উনি অন্য সাহায্য নিয়েও করবেন। তবে এই বিষয়টা আমার মনে হয় যুক্তরাষ্ট্র খুব জোরালোভাবে ধরবে এবং এই সরকারও বোধ এটাকে বড়োভাবে ধরবে, কারণ এই বিষয়টা কিন্তু প্রতিদিনই আপনি পত্রপত্রিকায় দেখছেন আমাদের দেশে বিভিন্ন রূপে বিভিন্নভাবে এই কথাটা উঠে আসছে। তো সেখানে করতে পারলে আমার মনে হয় সাধারণ জনগণ অত্যন্ত খুশি হবে যে আসলে কিন্তু আমরা দুর্নীতিকে দমন না করতেও পারলে দুর্নীতিকে চ্যালেঞ্জ করার একটা মানে বাংলাদেশ পৌঁছাতে পেরেছে লড়াই, সেটাতে একটা বড় অ্যাচিভমেন্ট হিসেবে এটা ধরা হবে। দেখেন আপনি দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুঃশাসন, এই তিনটা কিন্তু বাংলাদেশের যত উন্নয়ন হচ্ছে সবকিছু খেয়ে ফেলেছে। বিষয় তো সেখানে আপনার এই কর্ণফুলী টানেল, সেই টানেলের দৈনিক খরচ কত 15 না 20 লাখ টাকা, দৈনিক আয় হচ্ছে 6 লাখ থেকে 7 লাখ টাকা। তো বাকি এই যে ঘাটতিটা আপনি কিভাবে মেটাবেন, তাই না? এই বিষয়গুলো কিন্তু সামনে আসবে যে কোন প্রকল্পের কতটুক ব্যয় দরকার ছিল, কতটুকু দরকার ছিল না, ইতিমধ্যে হয়ে গেছে, উপদেষ্টারা বলছেন ইতিমধ্যে হয়ে গেছে। এই যে জনগণের কনফিডেন্স, আস্থা ফিরিয়ে আনা অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে, এটার কিন্তু একটা বড় বিষয় আপনি কতটুকু বিদেশে যে অর্থ পাচার হয়েছে সেটাকে ফেরত আনতে পারবেন। এই যে আমরা আমাদেরকে যে $20 কোটি যে অনুদান দেয়া হলো, এই বিষয়ে যখন ব্রিফ করা হয়েছে তখন কিন্তু আমরা জানতে পারলাম যে আর্থিক খাতে স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কিছু কার্যাবলী সম্পন্ন হবে বা কিছু কাজ হবে যে ক্ষেত্রে এই অর্থগুলো ব্যবহার করা হবে। তার মানে আমরা ইমিডিয়েট তাদের কাছ থেকে যে সহযোগিতাটা পেলাম আর্থিক, সেটা কিন্তু লক্ষ্যটাই যে এই জায়গায়, এই দুটো জায়গায়। হ্যাঁ, তো এই জায়গাটা একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে আমরা ধরুন কথা তো হয়েছে, হ্যাঁ, নীতি সহায়তার ব্যাপারেও আলোচনা হয়েছে, এখনো পর্যন্ত তো আমরা তো কোনো ডিক্লারেশনটা পাইনি। তো পাওয়ার হিসাবটা করতে গেলে কিন্তু একটি জিনিস, হ্যাঁ আমাদের সঙ্গে চুক্তি হয়েছে এবং সেই চুক্তির আওতায় $20 কোটি আমরা পাচ্ছি এবং সেটা হচ্ছে, কেন হচ্ছে, কোন কারণে ব্যয় হবে, তার একটা ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আর্থিক ক্ষেত্রে স্থিতি এবং স্থিতিশীলতা আনা এবং হচ্ছে হলো সুশাসন প্রতিষ্ঠা, এই জায়গাটা। তো সেই ক্ষেত্রে এই যে আমরা যে গোটা যে আলোচনাটা করছিলাম, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপগুলো বা কি হতে পারে একটু আপনার কাছ থেকে। না, এখন তো ধরেন এটা তো মোটা দাগে কথাটা বলা হয়েছে যে আমরা এইসব ক্ষেত্রে আমরা সহযোগিতা করব, এন্ড এটা কাঠামো তৈরি করতে হবে। সে কাঠামোটাকে আপনি কিভাবে তৈরি করবেন সেটা হয়তো চুক্তি হোক বা সমঝোতা স্মারক হোক, যেটাই হোক, তার মাধ্যমে কাঠামোটা মানে বিস্তারিত সব কিছু সেখানেই উঠে আসবে। সেটা আমি মনে করি যে খুব একটা দেরি হবে না একটা কাঠামো তৈরি করার, কিভাবে আমরা এদিকে এগোতে পারি। কারণ জনগণের অর্থনীতি এবং দুর্নীতির ক্ষেত্রে জনগণের আস্থাটা অর্জন করা কিন্তু অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য, নির্বাচন নয়। নির্বাচন আরও পরে, নির্বাচন দিয়ে তো আমরা দেখেছি, নির্বাচন দিয়ে তো আমাদের সে কাজ আমাদের হয়নি। নির্বাচন হবে, কোনো একদিন না একদিন নির্বাচন হবে, হতেই হবে, কিন্তু তার আগে জনগণের মানে রাষ্ট্র পরিচালনার উপরে একটা আস্থা ফিরিয়ে আনতে হবে। নির্বাচনের উপরে জনগণের তো আস্থা শূন্যর খাতে নেমে গেছে, কিন্তু অর্থনীতি এবং সুশাসনের ক্ষেত্রে জনগণের আস্থাটা অর্জন করা আরও অনেক বড় জিনিস। সেটা কিভাবে করতে পারবে, এখানে যুক্তরাষ্ট্র ছাড়া আরও কোন দেশ, যুক্তরাষ্ট্র করলে হয়তো যুক্তরাজ্যও করবে, ইউরোপিয়ান ইউনিয়নও করবে, জাপানও হয়তো করতে পারে। এইসব বিষয় কিন্তু আমাদের মাথায় রাখতে। একটা জিনিস দেখবেন, জাপানে কিন্তু আমাদের একটা বিশাল উন্নয়ন সহযোগী দেশ, তাই না? তো জাপানের প্রতিটি প্রকল্প দুর্নীতিমুক্ত, একদম দুর্নীতিমুক্ত। তারা সময়ের মধ্যে যে সময়টা তারা ধরে দেয় ওইভাবে তার প্রকল্প শেষ হয়, যে বাজেট বরাদ্দ করা হয় তার ভিতরেই সেই প্রকল্পটা। জাপান করতে পারলে অন্যগুলো হবে না কেন? নিশ্চয়ই বিষয়টা তো সেটাই, জাপান করতে পারলে অন্যগুলো হয় না কেন? আপনি ঢাকা এই জয়দেবপুর চৌরাস্তা দেখেন, মানে এইটা যে ওবায়দুল কাদের নিজেই বলেছে এটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। একটা বিশাল প্রকল্প 10 বছর ধরে চলছে, তেমন কোনো মানে লক্ষণীয় উপকার কেউ পাচ্ছে না এখন পর্যন্ত। এখন শুনছি ডিসেম্বর এটা চালু হবে। ডিসেম্বর বারবার বলা হয়, বছরটা বলা হয় না, বলা হয় আগামী ডিসেম্বর এটা শেষ হবে, কিন্তু বছর কোন বছরের ডিসেম্বর সেটা কিন্তু বলা হয় না। তো আশা করি 2024 সালের ডিসেম্বর এটা শেষ হবে। হ্যাঁ, তো এখন কথাটা হচ্ছে যে এই আস্থাটা জনগণকে মধ্যে যদি দিতে হয়,
যে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা একদম দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে পারবো, তাহলে বোধহয় অনেকটা এগিয়ে যাবে বা এই সরকার অনেক বেশি সক্ষমতা অর্জন করতে পারবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।